আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ইন দ্য চ্যানেল। আজকে যদি আপনারা এই গল্পের আরও একটি পার্ট চান তাহলে এই ভিডিওতে 50+ লাইক হতে হবে। তাহলে আজকে রাতেই আমরা আরেকটি পার্ট দেব এবং গল্পটি শেষ করার চেষ্টা করব কালকের মাঝে, কিন্তু 50টা লাইক হতে হবে এই গল্পের এই ভিডিওতে। ইরার যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে হসপিটালের একটা কেবিনে আবিষ্কার করল। প্রথমে সে কোনো কিছু বুঝে উঠতে না পারলেও পরে তার ধীরে ধীরে সবকিছু মনে পড়ল এবং হ্রস্ব ইকার কথা মনে পড়লেই ইরা একটানে তার হাতে লাগানো স্যালাইনটা খুলে ফেলল। তারপর তাড়াহুড়ো করে বেড থেকে নামতে নিলেই দুজন নার্স এসে তাকে আটকে ফেলে। ইরা তখন কোন রকমের নার্সদের বলল, প্লিজ আপনারা আমাকে যেতে দিন, আমি আমার হাজব্যান্ডের কাছে যাব। আমার হাজব্যান্ডকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, আমি উনার কাছে যাব। ইরা, ম্যাম, এমপি সাহেব এই হসপিটালে আছে, আপনি একটু শান্ত হন, আমরা আপনাকে ওনার কাছে নিয়ে যাচ্ছি। এই অবস্থায় আপনার এতটা উত্তেজিত হওয়া ঠিক না। নার্স, তবুও ইরা কোনোভাবে নিজেকে শান্ত করতে পারছে না। ইরার এমন পাগলামো দেখে নার্সরা গিয়ে শেখ বাড়ির সবাইকে খবর দেয় যে ইরার জ্ঞান ফিরেছে। ইরার হসন্ত আন ফিরেছে শুনে অভ্র এবং শুভ্র গিয়ে ইরাকে অপারেশন থিয়েটারের কাছে নিয়ে আসে। এদিকে শেখ বাড়ির প্রতিটা সদস্যের অবস্থাই খুব খারাপ হয়ে আছে। ছেলের এমন অবস্থা দেখে শারমিন শেখ শোকে পাথর হয়ে গেছে। হ্রস্ব ইকারর বাবা এমনিতেই কিছুদিন যাবৎ খুব অসুস্থ হয়ে আছে। এই মুহূর্তে সে এত বড় ধাক্কা সামাল দিতে পারবে না, তাই তাকে এখনো কোনো কিছু জানানো হয়নি। বিপক্ষ দলের নেতা মাজেদ শিকারী কোনোভাবে অগ্নির সঙ্গে পেরে ছিল না। আজকের মিটিংয়েও সে অগ্নির কাছে হেরে গিয়েছিল। হাঁটুর বয়সী একটা ছেলের কাছে হেরে গিয়ে নিজের ক্রোধ সামলাতে না পেরে পার্টি অফিস থেকে বেরোনোর সময় হঠাৎ করেই সে অগ্নিকে গুলি করে বসে। একটা গুলি কোনোরকমে অগ্নির হাত ছুঁয়ে বেরিয়ে গেলেও অন্য গুলিটা সোজা অগ্নির বুকে গিয়ে লাগে। অগ্নির বুকে যে গুলিটা লেগেছে সেটা অগ্নির হার্টকে খুব বাজেভাবে ড্যামেজ করে ফেলেছে। ডক্টররা যখন একদমই আশা ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই বাইক অ্যাক্সিডেন্ট করা একটা ছেলেকে হসপিটালে নিয়ে আসা হয়। ছেলেটা মাত্র 2 বছর আগে বিয়ে করেছে, ঘরে তার 6 মাসের ফুটফুটে এক পুত্র সন্তান। তার পরিবারের সকলে কান্না করে করে আল্লাহর কাছে তার জীবন ভিক্ষা চাইছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অল্প কিছু সময়ের মধ্যে সেই ছেলেটি মারা যায়। ভাগ্যক্রমে অগ্নিসঙ্গে ওই ছেলেটির সমস্ত কিছু ম্যাচ করায় ডক্টররা 2 পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে। অ্যাক্সিডেন্ট করা লোকটির স্ত্রীর প্রথমে রাজি না হলেও শারমিন শেখ যখন বলেন যে সে নগদ 20 লক্ষ টাকা সহ তার সন্তানের সারা জীবনের দায়িত্ব নেবেন, তখন মেয়েটি তার সন্তানের মুখের দিকে তাকিয়ে হার্ট ট্রান্সপ্লান্টের জন্য রাজি হয়ে যান। অপারেশন থিয়েটারের মধ্যে অগ্নির হার্ট ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে শেখ পরিবারের সকল সদস্য এবং বড় বড় কিছু রাজনীতিবিদরা। অভ্র ইরাকে কয়েকবার বাড়ি নিয়ে যেতে চাইলেও ইরার জেদের সঙ্গে পেরে ওঠেনি। সবাই মিলে ইরাকে অনেক বুঝায় বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু ইরার এক কথা, অগ্নির যতক্ষণ জ্ঞান না ফিরছে সে হসপিটাল থেকে এক পাও নড়বে না। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। দেখতে দেখতে পুরো 2 দিন কেটে গেল। সেদিন অগ্নির অপারেশনটা খুব ভালোভাবে হয়ে গেলেও এখনো অগ্নির জ্ঞান ফেরেনি। ডক্টর বলেছিল 48 ঘন্টার মধ্যেও অগ্নির জ্ঞান না ফিরলে হয়তো অগ্নি কোমায় চলে যাবে। 48 ঘন্টা পার হয়ে গেলেও অগ্নির জ্ঞান না ফেরায় সকলেই ভেঙে পড়েছে। গত 2 দিনে ইরা এবং শারমিন শেখ একবারের জন্য হসপিটাল থেকে কোথাও যায়নি, কিন্তু আজ বিকেলে সাইদুল শেখের অসুস্থতার কথা শুনে শারমিন বেগম আর বাড়ি না গিয়ে পারল না। বর্তমানে অগ্নির বেডের পাশে একটা টুল নিয়ে ইরা বসে আছে। ইরা মন খারাপ করে অনেকটা সময় অপলকভাবে অগ্নির দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই অগ্নির একটা হাত নিজের 2 হাতের বন্ধনে আবদ্ধ করে কান্নায় ভেঙে পড়ল। টানা অনেকটা সময় ফুপিয়ে ফুপিয়ে কান্না করার পরে ইরা কোনোভাবে নিজেকে শান্ত করে বলতে শুরু করলো, কে বলেছে ভালোবাসা একবারই হয়? আমাকে দেখো, একজনকে নিয়ে সূচনা করতে চেয়েছিলাম, অথচ এখন অন্য একজনকে নিজের সমাপ্তি পর্যন্ত চাইছি। এতদিন ভাবতাম আমি তোমাকে মেনে নেওয়ার চেষ্টা করছি, তবে এখন বুঝতে পারছি যে বিয়ের মতো পবিত্র বন্ধনে বাধা পড়ে আমি তোমায় কার ফেলেছি। তোমার এই 1 বছরের ভালোবাসা আমাকে গত 8 বছরের অতীত ভুলিয়ে দিয়েছে। বিশ্বাস করো অগ্নি, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। তুমি উঠে পড়ো তাড়াতাড়ি, আমার এখনো পূর্ণিমার রাতে তোমার সঙ্গে ছাদে বসে গল্প করা বাকি, সব পিছুটান মুছে দিয়ে তোমার সঙ্গে পথ চলা বাকি। সবে তো ভালোবাসা হলো, এখনো তোমার সঙ্গে সংসার করা বাকি।
আমার গর্বে তোমার অংশ, সে কথা তোমাকে জানান দেওয়া বাকি। আর সবচেয়ে বড় কথা হলো তোমাকে এখনো ভালোবাসি বলা বাকি। ইরা। তারপর ইরা অগ্নির হাত ধরে কান্নায় ভেঙে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল, প্লিজ উঠে পড়ো, আমাদের বেবি আসছে, তাদের তো বাবার প্রয়োজন, আমি চাইনি। আকার আমি যে কষ্ট বুকে নিয়ে বড় হয়েছি সেই কষ্ট আবার আমার সন্তানেরাও অনুভব করুক। ইরা। কথাগুলো বলতে বলতে হঠাৎ ইরা অনুভব করলো ইরার হাতের উপরে থাকা অগ্নির হাতটি কিছুটা নড়ে উঠল। ইরা মাথা তুলে অগ্নির দিকে তাকাতেই দেখলো অগ্নি তার দিকে তাকিয়ে আছে। অগ্নির জ্ঞান ফিরেছে দেখে ইরা খুশিতে আত্মহারা হয়ে গেল। এরা অগ্নির আরেকটু কাছে এগিয়ে গিয়ে অগ্নির কপালে একটি গভীর চুমু অঙ্কন করে দিল। অগ্নি নিজের মুখ থেকে আর অক্সিজেন মাস্কটি সরিয়ে কোনো রকমে ইরাকে জিজ্ঞেস করলো, সত্যি আমাদের বেবি আসছে? অগ্নির প্রশ্ন শুনে ইরা বুঝতে পারল যে এতক্ষণ ইরা যা যা বলেছে সেই সব কথাই অগ্নি শুনে ফেলেছে। তাই লজ্জায় ইরা মুচকি হেসে বলল, আমাদের বেবি আসছে না, বেবিরা আসছে। ইরা। শারীরিক এবং মানসিক দুর্বলতার কারণে অগ্নি প্রথমে ইরার কথার অর্থ বুঝতে পারল না। তাই ইরা আর হেয়ালি না করে অগ্নিকে পরিষ্কারভাবে বলল, আমাদের টুইন্স আসছে। ইরার মুখ থেকে কথাটি শুনে অগ্নির বুকের ভিতরে এক অজানা শিহরণ বয়ে গেল। প্রশান্তিতে অগ্নি চোখ বন্ধ করে নিল। আন্ডারস্কোর 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 7 দিন পরে অগ্নিকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হলো। পরিবারের সকলের যত্নে অগ্নি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো। একদিন রাতে ইরা অগ্নির বুকে মাথা রেখে শুয়ে থাকতে থাকতে অগ্নিকে জিজ্ঞেস করে, আমাকে ভালোবাসেন? ইরা। ভালো না বাসলে তোমাকে পাওয়ার জন্য 9 বছর নিজের বাবার সঙ্গে যুদ্ধ করতাম বুঝি। অগ্নি। আমি তখনকার কথা জিজ্ঞেস করিনি, আপনি আমাকে এখন ভালোবাসেন কিনা সেটা জিজ্ঞেস করেছি। ইরা। তখন আর এখন এর মধ্যে তফাৎ কি? অগ্নি। অনেক বড় তফাৎ রয়েছে। আপনার যে হৃদয়ে আমার বসবাস ছিল সেই হৃদয়টাই তো আর আপনার মাঝে নেই। ইরা। অগ্নি মুচকি হেসে বলে, হৃদয়টা জারি হোক। যখন থেকে এটা আমার শরীরে স্থাপন করা হয়েছে তখন থেকেই এই হৃদয়ের প্রতিটি শিরায় উপশিরায় তুমি বিরাজমান। এই হৃদয়ের প্রতিটা স্পন্দন তোমার নামের, চাইলে বুক চিরে দেখতে পারো। অগ্নির এত সুন্দর এবং গোছানো উত্তর শুনে ইরা খুশি হয়ে যায়। এদিকে ইরার প্রেগনেন্সির দিন যত বাড়ছে শেখ বাড়িতে ইরার আদরও তত গুণ বেড়ে যাচ্ছে। শারমিন শেখ সব সময় ইরার মুখের সামনে কোন না কোন খাবার ধরেই রাখে। প্রথম এই যত্নগুলো ইরার খুব ভালো লাগলেও এখন যত দিন যাচ্ছে ততই ইরার কাছে এগুলোকে অত্যাচার মনে হচ্ছে। আর এভাবে খাবার খাওয়ার ফলে গর্ভকালীন সময়ে ইরার শরীরে বিশাল পরিবর্তন দেখা দেয়। ইরার ওজন 55 কেজি থেকে সোজা 76 কেজিতে চলে যায়। ইরা সব সময় মন খারাপ করে সে অনেক মোটা হয়ে গেছে বলে। অন্যদিকে অগ্নির কাছে এই গরুমলু ইরাকে বেশি ভালো লাগছে। অগ্নি মাঝে মাঝে ইরাকে জড়িয়ে ধরে বলে, এমন গরুমলু একটা বউ থাকলে জাজিমের কি দরকার? অগ্নির মুখে এমন কথা শুনলে ইরা ভীষণ রেগে যায়। আর অগ্নিকে শাস্তি দেওয়ার জন্য ইরা সব সময় কোন না কোন নতুন ফন্দি আঁকতে থাকে। গর্ভকালীন এই কয়েক মাসে ইরা একদম অগ্নির হাড় মাংস সব জ্বালিয়ে খেয়েছে। মাঝে মাঝে ইরা মাঝরাতে উঠে অগ্নির কাছে ফুচকা, চটপটি এবং আইসক্রিম জাতীয় খাবার খেতে চাই। অগ্নি যদি বলে যে এত রাতে আমি এগুলো পাবো কোথায়, তাহলে ইরা অগ্নিকে ব্যঙ্গ করে বলে, রাত 3টের সময় যদি সামান্য ফুচকা, চটপটি এবং আইসক্রিমই জোগাড় করতে না পারেন তাহলে আপনি কি বাতারা চিহ্নলের এমপি? ইরার মুখে এমন কথা শুনে অগ্নি একদিন ইরাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মাঝরাতে ইরার কাছে অনেকগুলো ফুচকা, চটপটি এবং আইসক্রিম নিয়ে আসে। কিন্তু ইরা সেগুলো খেতে খেতে অগ্নিকে বলে, এই মাঝরাতে এগুলা এনেছেন কেন? মাঝরাতে কেউ এসব খায়? নিহাত আমি ভালো মেয়ে, তাই আপনার সম্মান রক্ষার্থে এত রাতে এসব খেলাম। ইরার এমন কর্মকাণ্ডে এবং কথাবার্তায় অগ্নি এখন অভ্যস্ত হয়ে গেছে। প্রতি 30 মিনিট পরপর ইরার মুড সুইং হয়, আর বেচারা অগ্নিকে সেটার জন্য তৈরিও থাকতে হয়। এভাবেই খুনসুটিতে কেটে গেল কয়েকটা মাস। ইরা এখন 9 মাসের গর্ভবতী। একে নিজের শরীরের এত ওজন, তার উপর মোজ বাচ্চা নিয়ে পাহাড় সমান পেট, সব মিলিয়ে এখন ইরার হাঁটা চলা করতেও খুব অসুবিধা হয়। ইরার সুবিধার কথা ভেবে অগ্নি নিজেদের রুম নিচতলায় শিফট করেছে। এতে করে ইরার সিঁড়ি দিয়ে ওঠা নামা করার কোন ঝুঁকি নেই। সারাদিন পার্টি অফিসের সমস্ত কাজকর্ম শেষে অগ্নি সবে মাত্র ঘুমিয়েছিল, তখনই হঠাৎ ঘুমের মধ্যে কারো ব্যথায় কাতরানোর আওয়াজ শুনতে পায়। চোখ খুলে পাশে তাকাতেই দেখে ইরা ব্যথায় ছটফট করছে। তৎক্ষণাৎ অগ্নি বুঝতে পারে যে ইরার লিভার পেইন উঠেছে।